বাসায় তল্লাশি পাওয়া যায়নি আরাফাতকে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কথা শোনা গেলেও গুলশানের এক বাসায় তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র প্রথমে দাবি করে মঙ্গলবার রাজধানী গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে, কিন্তু পরে সূত্রটি নিশ্চিত করে আরাফাতের বাসায় তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। এরই মধ্যে গুঞ্জন ওঠে তিনি ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার ফরাসি দূতাবাস কর্তৃপক্ষ জানায় সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তবে এটি সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনও স্থগিত করা হয়। 3 হত্যা মামলায় শেখ হাসিনা সহ আসামি 80। পৃথক 3টি হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 80 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত খিলগাঁও থানায় 2টি মামলার আবেদন এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অপরটি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত মামলার আবেদনটি আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 3 মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী বনশ্রীতে মুদি দোকানি মিজানুর রহমান গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা, ছেলে সোয়াজিব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল সহ 31 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত মিজানের বাবা কামাল হোসেন। ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয়? এশিয়া টাইমসের প্রতিবেদন। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সম্ভবত তিনি অদূর ভবিষ্যতেই ভারতেই থাকতে বাধ্য হবেন, কেননা শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই। এটা মনে হচ্ছে যে শেখ হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হয় প্রতিবিপ্লবের কৌশল নিচ্ছেন। 27 আগস্ট এশিয়া টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে। হাসিনা এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি অপরিহার্য। দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে। ভারত এবং বাংলাদেশি কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলারুশের মতো একটি পৃষ্ঠপোষকপূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2014 সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল। হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে স্বীকৃত, তবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। 2018 সালে নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে। হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয়। প্রায় 95% আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা। সরকারি আমলা এবং আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দলের পক্ষ অবলম্বন করে। আওয়ামী লীগের ওই বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন ছাড়া আর কিছুই ছিল না। নির্বাচনে জালিয়াতি করার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায়। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন প্রদান করার মাধ্যমে তার শাসনকে শক্তিশালী করেছিল। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সেই সময় ঘটে যাওয়া নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল ভারত। 2024 সালে নির্বাচনের আগে পশ্চিমারা হাসিনাকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করে, কিন্তু দিল্লি বরাবরের মতোই হাসিনার পক্ষেই কাজ করতে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে জোর প্রচেষ্টা চালিয়েছে ভারত। এর মাধ্যমে দিল্লি সরাসরি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। 2022 সালে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি সে সময় বলেছিলেন তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করেছিলেন। সম্প্রতি
হাসিনার ছেলে সজীব অজয় জয় বলেছেন, আগামী 90 দিনের মতো নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কয়েকদিন বাংলাদেশ কার্যক্ষম সরকারহীন হয়ে পড়ে এবং বেশ কিছু নৈরাজ্যের সৃষ্টি হয়। গত 15 বছরে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় এবং থানাগুলোতে দুর্নীতি, দমন পীড়ন এবং চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল, যাতে বছরের পর বছর অন্যায় এবং জুলুমের শিকার হওয়া জনগোষ্ঠীর ভেতর এসব স্থানের উপর আক্রোশ তৈরি হয়েছিল। এই বিষয়টি জনতাকে থানা এবং কার্যালয়ের উপর সহিংস হতে উদ্বুদ্ধ করেছে। সহিংসতায় তারা শতাধিক থানা ও দলীয় কার্যালয় জ্বালিয়ে দেন। শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক, যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে। মূলত এই কারণেই ভারত ও বাংলাদেশ তাদের জনগণের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এক্ষেত্রে একটি ভালো বিষয় হচ্ছে, ভারতে এমন কণ্ঠস্বরও আছে যারা এই বিষয়গুলো স্বীকার করে এবং বাংলাদেশি জনগণের সাথে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করে। অস্থির পরিস্থিতি এড়াতে আরও ভারসাম্যপূর্ণ এবং নীতিগত পদ্ধতির আহ্বান জানায় তারা।